ভাবছিলাম যে ফার্স্ট ফেজের নির্বাচন 19 তারিখে, আমরা তাই গতকাল 17 তারিখ সেদিন রামনবমী থাকলেও আমরা নির্বাচনী ইশতেহার প্রকাশ করার কথা ভাববো, এটা আগে ভেবেছি। কিন্তু যখন দেখলাম যে অন্য একটি রাজনৈতিক দল তারা তাদের ইশতেহার প্রকাশ করবে, তখন আমরা ড্রপ করি। ফলে আমরা একেবারে ফার্স্ট ফেজের নির্বাচনের মুখেই আমাদের ইশতেহারটা প্রকাশ করছি, অর্থাৎ 3টে লোকসভা কেন্দ্রের নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে আমরা প্রকাশ করছি। তো কথাগুলো আমরা পরে বলি, আগে যে প্রকাশ করছি এটা দেখিয়ে নেই নাকি, এটা বেটার হবে। তো সবাই দাঁড়িয়ে দেখিয়ে দাও। দেখা যাচ্ছে তো, সব অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছি নিশ্চয়ই, অসুবিধা কিছু নেই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এখন যে কথা বলতে চাই তা হচ্ছে, আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা বলতে চেয়েছি ভারতে সংসদীয় ইতিহাসে কিছু অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে এবং তার দায় এবং দায়িত্ব ভারতীয় জনতা পার্টির। সংসদের অধিবেশন একেবারে বেনজিরভাবে কমানো হয়েছে, 1। 2, সংসদে বিরোধীদের কণ্ঠস্বর রুদ্ধ করা হয়েছে। 146 জন সংসদকে সাসপেন্ড করা হয়েছে 2 দিনে, অভূতপূর্ব। 2 দিনে 146 জনকে সাসপেন্ড করা হয়েছে, কোনো আলোচনা ছাড়াই বিল পাস করিয়ে নেওয়া হচ্ছে। এমনকি প্রায় 80% বাজেট আলোচনা ব্যতি রেখেই পাস করানো হয়েছে। সংসদীয় কমিটির পরীক্ষার জন্য মাত্র 13% বিল পাঠানো হয়েছে। এগুলো সব বেনজির এবং অভূতপূর্ব। আবার দেশকে বিরোধী মুক্ত করার জন্য ইউপিএ, এনএসএ, পিএমএলএ আইনকে আরও কঠোর করা হয়েছে এবং সরকার বিরোধী রাজনৈতিক নেতা, সাংবাদিক, সমাজকর্মীদের জেলে পোড়া হয়েছে। এ অদ্ভুত। ওই গ্রেটাকে বাইরে আবার নেদারল্যান্ড বোধহয় গ্রেপ্তার করেছে। তো এইরকম আর কি ব্যাপার চলছে আমাদের এখানেও। এখন রাজনৈতিক স্বার্থে ইডি, সিবিআই মতো কেন্দ্রীয় সংস্থাকে পক্ষপাতমূলকভাবে ব্যবহার করা হচ্ছে। সর্বত্র একই ঘটনা। এসব সংস্থাকে ব্যবহার করে বিপুল টাকার জোরে নির্বাচিত বিরোধীদের সরকার ভাঙার একাধিক ঘটনা ইতিমধ্যে ঘটেছে। বিচার ব্যবস্থাকে করায়ত্ত করার জন্য চাপ তৈরি করা হচ্ছে। এইসব চলছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভাঙার ব্যবস্থা হচ্ছে। এটা রাজনৈতিকভাবেই এই দৃষ্টিভঙ্গিতে চলছে। এক দেশ, এক নির্বাচন এর পথে যেতে রিপোর্ট তৈরি করা হয়েছে। সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করাই এই উদ্যোগের একমাত্র লক্ষ্য। ভারতের প্রধান বৈশিষ্ট্য ধর্মনিরপেক্ষতা, তার উপর আক্রমণ ক্রমাগত চলছে। এইসব বিষয়গুলো আমরা উল্লেখ করেছি। অমৃতকালে এই ওদের কপি দেওয়া হয়নি, অমৃতকালে জনগণের জন্য বিষ, অমৃতকালে জনগণের বিষ সাবেটিং আমরা করেছি।
1% ধনী মানুষের হাতে সম্পদের 40%, আবার নিচের তলার 50% মানুষের হাতে মাত্র 3% সম্পদ। এটা হচ্ছে অমৃতকালে জনগণের বিষ। এমন বৈষম্য কখনো দেখা যায়নি। একটি সংস্থা ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাবের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, ঔপনিবেশিক আমলের থেকেও দেশে এখন বৈষম্য বেশি। এটা অদ্ভুত, এ কখনো ছিল না। এই জায়গায় চলে গেছি আমরা। আর ক্ষুধার ইন্ডেক্স, পভার্টি ইন্ডেক্সে ক্ষুধার সূচকে ভারতের স্থান ক্রমাগত নামছে। মোদী সরকার যখন ক্ষমতায় এসেছিলেন তখন 100 কোটিটি দেশের মধ্যে ভারতের স্থান ছিল 55, আর তা 2023-এ হয়েছে 111। 55 থেকে 111, তো অদ্ভুত ব্যাপার চলছে। অনাহার অর্ধাহারের চিত্র ফুটে ওঠে এই তথ্যে। রাষ্ট্রসংঘের গত বছরের রিপোর্টে দেখা গেছে দেশে 59 কোটি মানুষের খাদ্যাভাব রয়েছে। 23 কোটি মানুষের একটানা তীব্র খাদ্যাভাব চলছে। 80 কোটি মানুষকে রেশন দেওয়ার কথা প্রচার করা হচ্ছে, বাস্তবে মোট খাদ্যশস্যের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে 80 কোটি মানুষ কী করে দেওয়া হচ্ছে? গত বছরে এই কেন্দ্রীয় সরকার খাদ্যে ভর্তুকি 90,000 কোটি টাকা কমিয়েছে। কী করে সম্ভব? কৃষিতে সংকট চলছে এবং মোদি বলছেন কৃষিতে আয় দ্বিগুণ, মোদি বলেছিলেন দ্বিগুণ করবেন। বাস্তবে কৃষকের গড় আয় নেমে দাঁড়িয়েছে দৈনিক 27 টাকা। এ অদ্ভুত ব্যাপার চলছে। স্বামীনাথন কমিশনের সূত্র অনুযায়ী উৎপাদন ব্যয়ের 1.5 গুণ সহায়ক মূল্যের ব্যবস্থা করতে হবে। সরকার তার ধারে কাছে যায় না। শ্রমিকদের উপরে আক্রমণ ক্রমাগত চলছে। যে চালু শ্রম আইনগুলো ছিল তাকে বাতিল করে 4টি শ্রম কোড তৈরি করা হয়েছে। আর এই কোডের কাজের সময় বাড়িয়ে 12 ঘন্টা পর্যন্ত মানে সুযোগ রাখা হয়েছে। 12 ঘন্টা। পৃথিবী জুড়ে লড়াই হয়েছিল, যার জন্য মে ডে পালিত হয়। খুন হয়েছিল, শহীদের মৃত্যুবরণ করেছিল। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা আমোদ প্রমোদ, এটা শ্রমিকের দাবি ছিল। সেই দাবি পরবর্তী সময়ে সারা পৃথিবীতে গৃহীত হয়েছিল। আর আমাদের দেশ ভারত এখন প্রায় 12 ঘন্টা কাজের সুযোগ তৈরি করে নিয়েছে। যদিও কোথাও 12 ঘন্টা কেন 14 ঘন্টা কাজ করায়, কিন্তু এটা আইন সিদ্ধ করবার চেষ্টা করছে শ্রম কোডের মাধ্যমে। এ অদ্ভুত ব্যাপার। আর স্থায়ী চাকরি তো সমানে কমছে, সব এখন অস্থায়ী চাকরি, যাতে তার সামাজিক কোনো সুরক্ষা না থাকে। সে অদ্ভুত। মূল্যবৃদ্ধির সূচক আপনাদের কখনো কখনো ইলেকট্রনিক মিডিয়া আলোচনার সময় তোলেন, কখনো সাংবাদিকরা, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা তারা লেখেন, এটা ঠিক। সরকারি হিসাবে 2014 থেকে 2014 মাঝামাঝি পর্যন্ত পাইকারি মূল্যবৃদ্ধির গড় 30%। মানে একেবারে 10 বছর নয়, 9 বছরে। খুচরো মূল্যবৃদ্ধি আরও বেশি, ভয়ঙ্কর আর কি। আটার দাম বেড়েছে 50%, চালের দাম বেড়েছে 43%, ডালের দাম বেড়েছে 52 থেকে 83%। বিভিন্ন যে ডাল আছে সেই ডালের সরি থ্যাংক ইউ। এখন যেটা দেশের যেটা উল্লেখ করতে চাই, আমার নিজের চোখে দেখা এবং বিভিন্ন সাংবাদিকের রিপোর্টেও উল্লিখিত হয়েছে, গ্রামীণ বাংলার গরিব মানুষ তাদের প্রোটিন ইনটেক হচ্ছে ডালের মাধ্যমে। ডালই হচ্ছে তাদের প্রোটিন ইনটেক। অনেকের
বা কুকড়ার মাংস নিয়মিত জোটে না। কুকড়া মানে এই কথা বলছি, মানে মুরগি কুকড়া হচ্ছে মুরগি বলে, ওরা কুকড়া বলে, তো জোটে না, কখনো কখনো জোটে। এখন তারা ডাল খেয়েই বেঁচে আছে। আর বিশেষভাবে আক্রান্ত হচ্ছে তপশিলি আদিবাসী সম্প্রদায়ের মানুষ, দলিত সম্প্রদায়ের মানুষ, এবং এটা ঘটছে দর্শনগত দিক থেকে। বিজেপি মনুবাদী দর্শনের যেহেতু প্রবক্তা, তাই বর্ণবাদী কার্যকলাপ তার মধ্যে থাকবে তাদের দর্শনের ফলশ্রুতিতেই। ফলে দলিতদের ওপর শারীরিক নিগ্রহ কমবে না, বাড়বে এবং বেড়েই চলেছে। আবার আদিবাসীদের জন্য সংরক্ষিত যে জমি, সেই জমি কর্পোরেট হাতে দিয়ে দিচ্ছে, কারণ খনি খনন করা ইত্যাদি ইত্যাদি নানান ব্যাপারে নিয়ে অনেক লড়াই সংগ্রাম হয়েছে। আর একই মনোবাদী চিন্তার ফলশ্রুতি মহিলাদের এই অংশের মহিলাদের যারা দলিত, যারা তপশিলি জাতি, যারা আদিবাসী, তাদের অগ্রগতির পথে বাধা এই বিজেপির মনোবাদী দর্শন। এখন সামগ্রিকভাবে যে দুর্নীতি, দেশের বৃহত্তম দুর্নীতি, এটা প্রায় সকলেই এখন বলছেন ইলেকট্রাল বন্ডের হাজার হাজার কোটি কোটি টাকা যেভাবে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক দলের স্বার্থ সিদ্ধি করবার জন্য, এবং রাজনৈতিক বিরোধীদের তাদের পক্ষে নিয়ে আসার জন্য যে টাকা ব্যয় হয়েছে, যে দুর্নীতি হয়েছে, এটা বোধহয় অনেকেই বলছেন এটা বৃহত্তর দুর্নীতি। এমনকি আমাদের দেশের যিনি অর্থমন্ত্রী, তার স্বামীও বলেছেন সত্যি এটা বৃহত্তম দুর্নীতি। তো এখানে আমাদের রাজ্যের যে সরকার, তৃণমূল পার্টিও কম যায় না এই দুর্নীতিতে, ইলেকট্রাল বন্ডের দুর্নীতিতে। সবথেকে বড় জায়গায় আছে বিজেপি, রাঘব বোয়াল, এবং তারপর তার সহযোগী তৃণমূল কংগ্রেস, তারাও। এবং পশ্চিমবঙ্গে একটা বলা যায় যে দুর্নীতির হাব তৈরি হয়েছে, কারণ পশ্চিমবঙ্গ সরকার সব ব্যাপারে হাব করতে চায়, মিষ্টির হাব, এর হাব, তার হাব, কিন্তু একটা ব্যাপারে সাকসেসফুলি একটা হাব তৈরি করেছে, দুর্নীতির হাব। পশ্চিমবাংলার দুর্নীতির হাব বোধহয় বৃহত্তম হাব। আমার মনে হচ্ছে এত ধরনের দুর্নীতি, নানান ধরনের, আমার ব্যাখ্যার প্রয়োজন নেই, আপনারা মাঝে মাঝেই এসব নিয়ে আলোচনাও করেন। এই সামগ্রিক পরিবেশ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বামপন্থীরাই একমাত্র বিকল্প। এই অবস্থায় দাঁড়িয়ে বামপন্থীরাই একমাত্র বিকল্প। তাই কেন্দ্রীয় সরকারে পরিবর্তন ঘটিয়ে বামপন্থীদের শক্তি বৃদ্ধি করে লোকসভার অভ্যন্তরে যাতে আলোচনা এবং মানুষের ক্রন্দন তুলে ধরা যায়, তার ব্যবস্থা করতে বামপন্থীদের জয়ী করতে হবে। বামপন্থীরাই এই ব্যাপারে বিশ্বস্ত। তাই আমরা বলতে চেয়েছি, রাজ্যবাসীর কাছে আমাদের আবেদন, ভারতের সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করতে বিজেপিকে পরাস্ত করুন, রাজ্যকে বাঁচাতে দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করুন, কেন্দ্রে একটি বিকল্প ধর্মনিরপেক্ষ সরকার গড়া সুনিশ্চিত করুন, সংসদে জনগণের কণ্ঠ সোচ্চার করতে বামফ্রন্ট ও বামফ্রন্ট সমর্থিত ধর্মনিরপেক্ষ প্রার্থীদের জয়ী করুন। এটা দিয়ে আমরা শেষ করেছি। এখন একটা
কথা এখানে উল্লেখ করতে চাই। কালকে যে নির্বাচনী ইশতেহারটা প্রকাশিত হয়েছে তার মুখ্য বিষয় ছিল জনগণের গর্জন, জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, তৃণমূলই করবে অধিকার অর্জন। এখন কারা বাংলা বিরোধী? অবাঙালি হলেই বাংলা বিরোধী হয় নাকি? অবাঙালিদের সম্পর্কে যে কুৎসিত মন্তব্য করা হয় সেটার আমরা তীব্র নিন্দা করি। বাংলা একেবারে ঔপনিবেশিক অবস্থানে থাকার সময় থেকে, যেহেতু ভারতের রাজধানী ছিল 1911 সাল পর্যন্ত, ভারতের সব প্রান্তের মানুষ বাংলায় আছে এবং তারা আছে তাদের অধিকার বলে। তারা কারো দয়ায় নেই, তাদের অধিকার বলে আছে। তাদেরকে খাটো করার চেষ্টা করলে, যদি কেউ হিন্দি ভাষা বলে, উর্দু ভাষা বলে, অথবা যদি কেউ গুরমুখী ভাষা বলে, পাঞ্জাবি ভাষা বলে, যদি মালয়ালি ভাষা বলে বা তেলেগু বলে বা তামিল বলে বা ওড়িয়া ভাষায় কথা বলে, তার মানে তারা বহিরাগত হলো না। তারা আমার ভাই, আমার বন্ধু, বাংলার ভাই, বাংলার বন্ধু, বাংলার আত্মীয়। এইটা মনে রাখা দরকার। আর অনেক কথা আজকাল বলা হচ্ছে, এই মিটিংগুলো যত হচ্ছে তত নানান কথা বলা হচ্ছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি নানা বিষয় নিয়ে কথা বলছেন, কিন্তু একবারও বলছেন না যে 1991 থেকে 93 সাল পর্যন্ত তিনি ভারত সরকার, অর্থাৎ কেন্দ্রের সরকার, বিজেপি পরিচালিত সরকার, তার রেলমন্ত্রী ছিলেন। বলা উচিত কিন্তু রেলমন্ত্রী ছিলেন, এটা ফ্যাক্ট। এটা কিন্তু কাদের সরকারে ছিলেন? বিজেপি পরিচালিত সরকারে ছিলেন। আর বিজেপি পরিচালিত সরকারে নয়, আজকে যাদেরকে বহিরাগত বলছেন তাদের সঙ্গে নির্বাচন করেছেন। 1991 সালে তাদের সঙ্গে নির্বাচন করেছেন। দবদবে তপন শিকদার বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বোঝাপড়ার ভিত্তিতে দমদমে তপন শিকদার জয়লাভ করেছিলেন। আবার 98-99-এ সেখানে তিনি রেলমন্ত্রী হয়েছেন। তার সঙ্গেই তপন শিকদার তিনি রাষ্ট্রমন্ত্রী ছিলেন। আর জুলু মুখার্জি, যিনি কৃষ্ণনগর থেকে জিতেছিলেন, তপন শিকদার দমদম থেকে জিতেছিলেন, তিনি হয়েছিলেন আইনমন্ত্রী। হ্যাঁ, হ্যাঁ, এখন এগুলো ভুলে গেলে হবে না। আবার তিনি 91-93 সাল ছিলেন, 99 সাল ছিলেন। হ্যাঁ, না না, 99 সাল ছিলেন, 2003-2004 সালে ছিলেন বিজেপি সরকারে। হ্যাঁ, হ্যাঁ, কয়লা মন্ত্রী হোক আর ময়লা মন্ত্রী হোক, হ্যাঁ, তিনি ছিলেন। এটা ভুলে গেলে হবে না। কাদের সঙ্গে ছিলেন? যাদের বহিরাগত বলছেন তাদের সঙ্গে ছিলেন, একসঙ্গে ঘর করেছেন এবং হাত ধরে টেনে এনেছেন বিজেপিকে। তখন পশ্চিমবাংলায় আরএসএসের সংখ্যা কত ছিল? একেবারে নগণ্য সংখ্যা ছিল। আজকে বাড়বাড়ন্ত সাংঘাতিক হয়েছে, সে কথা তিনিও বলেন। আর তার জন্মটা কিভাবে হয়েছে এ কথা ভুলে গেলে চলবে না।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটা সামাজিক সংগঠন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যেমন 1925 সালে জন্মগ্রহণের পর হিন্দু মহাসভা তৈরি করেছিল রাজনৈতিক সংগঠন হিসাবেতে, আবার ঠিক 1951 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ জনসংঘ তৈরি করেছিল রাজনৈতিক সংগঠন। এবং তারপর জনসংঘে দিয়ে কাজ হচ্ছে না। এখানে আপনাদের এই প্রজন্ম জানেন না, জনসংঘের তখন প্রতীক ছিল প্রতীক ছিল প্রতীক। তারপর ভারতীয় জনতা পার্টি, আর ভারতীয় জনতা পার্টি জন্ম দেওয়ার পর তারা 1998 সালে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নির্দেশ অনুযায়ী কাজ করে। আর তাই গতকাল বাংলার বুকে যেমন বিজেপির নেতৃত্বে রামনবমী মিছিল হয়েছে, আবার বিজেপির নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব একসঙ্গে মিছিল করেছে, আবার আলাদা করে তৃণমূল কংগ্রেস রামনবমী মিছিল করেছে। এসব আপনারা হয়তো দেখেছেন এবং ভাষ্য দিয়েছেন, দেখিয়েছেন মিছিলগুলো আলাদা আলাদা। হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও অস্ত্র নিয়েও মিছিল হয়েছে, দেখেছেন। এই সামগ্রিক পরিবেশে বাংলার রাজনীতিতে তৃণমূল এবং বিজেপি এর বাইরে কোনো রাজনৈতিক সংগঠন কাজ করে না, এই যে মনোভাব তৈরি করার চেষ্টা হয়েছে, তার বিরুদ্ধেই আমরা পশ্চিমবাংলায় বামফ্রন্ট এবং বামফ্রন্ট সহযোগী ধর্মনিরপেক্ষ শক্তির মিলিত উদ্যোগে 42টি আসনে আমরা প্রার্থী দিয়েছি, এবং আমরা তৃতীয় বিকল্প হিসেবেতেই আমাদের উত্থান হচ্ছে। এবং এটা একটু পরে আপনারা যারা সংবাদপত্র সেবী তারা নিজেরাও বুঝতে পারবেন। অপেক্ষা করুন। আমার কথা শেষ।